রাম মন্দির কেস ভারতের ইতিহাসে ঘটা দ্বিতীয় সর্বোচ্চ দীর্ঘদিন ধরে চলা এক কেস, যা প্রায় 500 বছর ধরে চলেছে। সম্প্রতি সেই জটিল কেসের সমাধান হয়ে গেল বেশ কিছু প্রমাণের ভিত্তিতে। কি সেই শক্তিশালী প্রমাণ যা কোর্টে পেশ করার সাথে সাথেই দীর্ঘদিন ধরে চলা এক ঐতিহাসিক কেসের সমাধান হয়ে গেল মাত্র 40 দিনে, যেখানে মুঘল এবং ব্রিটিশরাও স্বীকার করে নিয়েছে ওই বিতর্কিত জায়গায় পূর্বে রাম মন্দিরই ছিল। সমস্ত প্রমাণের ভিত্তিতে রাম মন্দির তো তৈরি হয়ে গেল, কিন্তু জন্ম নিল আরো এক নতুন বিতর্কের। বহু মানুষের মতে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এমন ধুমধাম ভাবে মন্দির তৈরি পয়সার চূড়ান্ত অপচয় ছাড়া আর কিছুই নয়। তাহলে মন্দির তৈরির পেছনে সরকারের এত টাকা খরচ করার মানে কি? কিন্তু আপনি কি জানেন যে এই মন্দির তৈরিতে সরকারি কোনো পয়সাই খরচ হয়নি, নেওয়া হয়নি দানের 1 টাকাও? তাহলে এই মন্দির তৈরি হলো কিভাবে? এর পেছনে আছে রাম মন্দির ট্রাস্টের নেওয়া একটি সহজ অথচ কার্যকরী স্ট্র্যাটেজি। কি সেই স্ট্র্যাটেজি? জানতে হলে সঙ্গে থাকুন ভিডিওর একেবারে শেষ পর্যন্ত। আর চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে কমেন্ট, লাইক এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। রাম মন্দির সংক্রান্ত সমস্ত ঘটনার আসল গল্প জানতে হলে আমাদের জানতে হবে এই ঘটনার একদম গোড়ার দিকের কাহিনী। টাইম পিরিয়ড 1528 থেকে 1947 সাল। 1528 সালে মুঘল সম্রাট বাবর তার সেনা কমান্ডার মীর বাকিকে অযোধ্যায় থাকা রাম মন্দির ভেঙে সেখানে মসজিদ তৈরি করার নির্দেশ দেয়, যার নাম দেওয়া হয় বাবরি মসজিদ। কিন্তু মন্দির ভেঙে মসজিদ হলেও মসজিদের বাইরে সেই একই জায়গায় রামচবুত্র নামে এক জায়গায় রামের পুজো আটকানো যায়নি, এবং সেই নিয়ে প্রায়শই ছোটখাটো ধর্মীয় দাঙ্গা লেগে থাকতো। কিন্তু 1853 থেকে 1859 এই 6 বছরে সেখানে এই ধর্মীয় দাঙ্গা চরম আকার ধারণ করলে দীর্ঘদিন ধরে চলা এই ঝামেলা এড়িয়ে চলা ব্রিটিশরাও তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হয় এবং দুই পার্টির মধ্যে একটি শান্তি চুক্তি তৈরি করে। ব্রিটিশরা সেই বিতর্কিত জায়গাটিকে 2টি ভাগে ভাগ করে। বাবরি মসজিদ মুসলিমদের দেওয়া হয় এবং তার বাইরে সীতা রসই এবং রামচবুত্র হিন্দুদের দেওয়া হয়। সেই সঙ্গে দুই এলাকার মাঝে একটি সুউচ্চ প্রাচীর তুলে দেওয়া হয়। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরপরই এই বিতর্ক আবারও মাথাচাড়া দিয়ে ওঠে। 23 ডিসেম্বর 1949 কিছু লোক বাবরি মসজিদের মাঝেই রাম মূর্তি প্রতিষ্ঠা করে। আবার শুরু হয় নতুন বিবাদ, যার ফলে উত্তরপ্রদেশ সরকার বাধ্য হয় সেই এলাকা সিল করে দিতে। আর এরপরেই ফাইজাবাদ কোর্টে শুরু হয় কেস পাল্টা কেসের খেলা। ছোটখাটো বহু কেস তো চলছিলই, কিন্তু প্রধানভাবে এই কেসে হিন্দুদের তরফে 4 পিটিশনার একে একে যুক্ত হয়। মহন্ত রামচন্দ্র দাস, নির্ময়ী আখাড়া, বিশ্ব হিন্দু পরিষদ ও রামলাল্লা বিরাজমান। অন্যদিকে মুসলিমদের তরফে 2 প্রধান পিটিশনার হন সুন্নি ওয়াকফ বোর্ড এবং বাবরি অ্যাকশন কমিটি। এই কেস এইভাবে দিনের পর দিন চলতে থাকে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে 6 ডিসেম্বর 1992 এই কেসের আজ কোর্টের গণ্ডি পেরিয়ে জনসমাজেও ছড়িয়ে পড়ে, যার ফল হয় ভয়ঙ্কর। সাধারণ উত্তেজিত জনতা বাবরি মসজিদ ধ্বংস করে দেয়, যার রেশ সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে। এই বছরেই মুম্বাই সিরিয়াল বোম ব্লাস্ট ঘটে, যেখানে আন্ডারওয়ার্ল্ডের ডন দাউদ ইব্রাহিমের হাত ছিল বলে অনেকেই মনে করেন। এত কিছুর পরেও এই ঘটনার কোনো ইতি ঘটেনি, বরং একের পর এক সাম্প্রদায়িক দাঙ্গা মারামারি আরো বাড়তে থাকে, যার মধ্যে অন্যতম হলো 2002 সালের গোধরা দাঙ্গা। 2002 সালেই রাম জন্মভূমি কেস ফাইজাবাদ কোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে ট্রান্সফার করা হয়। এলাহাবাদ হাইকোর্টের স্পেশাল বেঞ্চের 3 বিচারক আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া ASI কে এই বিতর্কিত জায়গাটি সার্ভে করার নির্দেশ দেয় এবং সেই সঙ্গে সত্যিই সেখানে আগে কোনো মন্দির ছিল কিনা তা খতিয়ে দেখতে বলে। বেশ কয়েক বছর ধরে ASI তাদের ইনভেস্টিগেশন করার পরে এলাহাবাদ কোর্টে তাদের রিপোর্ট পেশ করে এবং সেই রিপোর্টের ভিত্তিতে হাইকোর্ট এই বিতর্কিত জায়গাকে 3 ভাগে ভাগ করে। এক ভাগ রামলাল্লা বিরাজকে দেওয়া হয়, অন্য একটি ভাগ নির্ময়ী আখাড়াকে দেওয়া হয় এবং বাকি অংশ সুন্নি ওয়াকফ বোর্ডকে দিয়ে দেওয়া হয়। কিন্তু এই রায়েও কোনো পক্ষ খুশি ছিল না, যার ফলস্বরূপ প্রথমবারের মতো এই কেস যায় সুপ্রিম কোর্টে। কিন্তু সেখানেও দীর্ঘদিন ধরে এই কেসের কোনো সমাধান হয়নি। 8 জানুয়ারি 2016 সুপ্রিম কোর্ট 5 বিচারকের এক বেঞ্চকে এই মামলায় নিযুক্ত করে এবং অবশেষে 2019 সাল থেকে রাম জন্মভূমি বিতর্ক কেসের শুনানি শুরু হয়। আর 500 বছরেরও বেশি সময় ধরে চলা এই কেস সমাধানের জন্য সুপ্রিম কোর্ট একটি ইউনিক স্ট্র্যাটেজি গ্রহণ করে, মোল্ডিং রিলিফ স্ট্র্যাটেজি।
এই পদ্ধতিতে কোর্ট দুপক্ষকে তারা এক্স্যাক্টলি কি পেলে এই কেসের সমাপ্তি ঘোষণা করবে তা জিজ্ঞাসা করে। সেই মতো দুই পক্ষই তাদের নিজেদের কথা চূড়ান্তভাবে সুপ্রিম কোর্টে জানায়, যার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট মাত্র 40 দিনের মধ্যেই তাদের চূড়ান্ত রায় ঘোষণা করে। এখন আপনাদের মনে হতে পারে যে কি এমন প্রমাণ পেল কোর্ট যে 500 বছর ধরে চলা একটি কেসের সমাধান মাত্র 40 দিনেই করে ফেললো। আসলে এই প্রমাণ এতটাই শক্তিশালী ছিল যে বিচারকরা রাম মন্দিরের পক্ষেই রায়দান দিতে বাধ্য হয় এবং এই রায়ে এএসআই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দেওয়া তথ্যের গুরুত্ব ছিল অনেকখানি। এএসআই বাবরি মসজিদের নিচে খনন করে এবং হিন্দু ছাড়া অন্য ধর্মের মানুষদের লেখা বহু পুঁথিগত প্রমাণ জোগাড় করে। সব মিলিয়ে তারা মোট 533 খানা প্রমাণ সুপ্রিম কোর্টের কাছে পেশ করে, যার সিংহভাগ হিন্দুদের পক্ষে যায়। এমনকি সেই প্রমাণে দেখা যায় যে মুঘল এবং ব্রিটিশরাও সেখানে মন্দিরের উপস্থিতি স্বীকার করে নিয়েছে। ফলে চূড়ান্ত রায় স্বাভাবিকভাবেই হিন্দুদের পক্ষে যায়। নতুনভাবে আবারও গড়ে ওঠে রাম মন্দির। কিন্তু তাতেও বিতর্ক থামেনি। মন্দির তৈরিতে খরচ হওয়া বিপুল পরিমাণ অর্থ নিয়ে বিভিন্ন মানুষ তাদের নানান মতামত জানাতে থাকে। কিন্তু এই মন্দির তৈরির পয়সা সরকার থেকে আসেনি। বিখ্যাত এক জার্নালে দেওয়া তথ্য অনুযায়ী রাম মন্দির তৈরির জন্য প্রায় 900 কোটি টাকার বাজেট ধরা হয়েছিল, কিন্তু লোকেদের মাধ্যমে প্রায় 3600 কোটি টাকা ডোনেশন ওঠে, যে টাকা রাম মন্দির ট্রাস্ট 3টি ব্যাংকে জমা করে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এবং ব্যাংক অফ বরোদা। এবং সেই গচ্ছিত টাকা থেকে প্রাপ্ত সুদ দিয়ে তৈরি হয়েছে এই মন্দির। না এখানে কোনো সরকারের টাকা ব্যবহার করা হয়েছে, না কোনো ডোনেশনের টাকা। উপরন্তু এই মন্দিরের মাধ্যমে পরোক্ষে আমাদের দেশের ইকোনমি অনেকটাই বৃদ্ধি পাবে বলে অর্থনীতিবিদদের মত। রাম মন্দিরের কারণে অযোধ্যাতে এখন বিভিন্ন 5 স্টার হোটেল যেমন তাজ, আইটিসি তাদের নিজেদের হোটেল ওপেন করেছে। ইকোনমিক টাইমসে দেওয়া তথ্য অনুযায়ী আগামী দিনে রাম মন্দির তৈরির ফলে সেই এলাকায় বিভিন্নভাবে প্রায় 1 লক্ষ কোটি টাকার ব্যবসা হতে চলেছে। এমনকি ইন্ডিয়া টুডে পত্রিকায় প্রকাশিত তথ্য অনুযায়ী রাম মন্দিরের ফলে অযোধ্যাতে প্রায় 20,000 লোক বিভিন্ন হোটেল রেস্টুরেন্টে কাজ পেয়েছে। এবং রিসেন্ট পাওয়া আরও এক তথ্য অনুযায়ী 22শে জানুয়ারি অযোধ্যাতে 1 রাত হোটেলে কাটানোর জন্য গুনতে হবে প্রায় 20,000 টাকারও বেশি। এই মন্দিরের কারণে অযোধ্যাতে এয়ারপোর্ট ও নতুন নতুন হাইওয়েও তৈরি হচ্ছে, যা ওই এলাকার সামগ্রিক উন্নতিতে সাহায্য করবে বলেই অর্থনীতিবিদদের মত। কিন্তু আপনার এই বিষয়ে মতামত কি? অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আর হ্যাঁ, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন। মাথায় রাখবেন, সবার উপরে ধর্ম নয়, সবার উপরে মানুষই সত্য, তাহার উপরে কেউ নেই।